Hello everyone, I am Anik from the second year PhD from Biological Science and Bioengineering of IIT Kanpur, and today's lecture will be the fifth lecture on Principle of Inheritance. তো লাস্ট দিন আমরা যেটা সম্পর্কে ডিসকাস করেছিলাম যে কিভাবে ডিএনএ আমাদের বংশগতির ধারক এবং বাহক হিসাবে কাজ করছে, এবং তার সাথে সাথে এই ডিএনএ আসলে কি এবং এর সাথে ম্যান্ডল যে ফ্যাক্টর বা যে জিনের যে তুলনা করেছিলেন সেটা আসলে কি আমরা সেটা সম্পর্কে জেনেছি। কিন্তু এবার আমাদের জেনে নেওয়া উচিত যে আমরা যাকে বংশগতির ধারক এবং বাহক বলছি, যে ডিএনএ, তার রাসায়নিক গঠন এবং তার ত্রিমাত্রিক গঠন কিরকম। মূলত রাসায়নিক গঠন বলতে ডিএনএ কি ধরনের পদার্থ দিয়ে তৈরি, তার কম্পোজিশন কি কি, এবং তার ত্রিমাত্রিক গঠন বলতে বোঝানো হচ্ছে তার 3D স্ট্রাকচারকে। আহ এখানে একটু আমরা যদি 3D স্ট্রাকচার বলতে কি বোঝানো হয় সেটা সম্পর্কে যদি একটু আমরা জেনে নিই তাহলে ভালো। মূলত ডিএনএ এর মতো অণু যেগুলো থাকে সেগুলো আকৃতিতে অনেক বড় হয়। সেটা আমরা আগেও একদিন ডিসকাস করেছি যে ডিএনএ অণুর আকৃতি অনেকটাই বড়, এবং এই আকৃতিটা এতটাই বড় যে এটা একটি মানুষের প্রত্যেকটি কোষে যতটুকু ডিএনএ থাকে সেই ডিএনএ গুলোকে শুধু যদি একটু সুতোর মতো পরপর 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 করে রাখা হয় তাহলে সেটা পুরো পৃথিবীকে 4 বার পরিক্রমণ করতে পারে। অর্থাৎ ডিএনএ অণুর যে দৈর্ঘ্য সেটা অনেকটাই বেশি, এবং এই ডিএনএ অণুগুলো কিভাবে একে অপরের সাথে জড়িয়ে জড়িয়ে এবং নিজের অক্ষের চারিদিকে পাকিয়ে পাকিয়ে ক্রোমোজোম তৈরি করে, অর্থাৎ একটি সুতোর মতো দেখতে স্ট্রাকচার থেকে কিভাবে সেটা একটা ডেফিনিট স্ট্রাকচার নেয়। এবং এই ডেফিনিট স্ট্রাকচারটিকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা উভয়ই বর্তমান। এর জন্য একে ডিএনএ এর 3D স্ট্রাকচার বলা হয়। তো আমরা ক্রোমোজোমের 3D স্ট্রাকচার বা ক্রোমোজোমের 2D স্ট্রাকচার সম্পর্কে পড়লাম। এবার আমরা দেখব ডিএনএ এর 2D স্ট্রাকচার বা 3D স্ট্রাকচার। 2D স্ট্রাকচার বলতে কি বোঝানো হয় এবং 3D স্ট্রাকচার বলতে কি বোঝানো হয় সেটা আমরা একটু পরে ডিসকাস করব। তার আগে জেনে নেওয়া উচিত যে ডিএনএ আবিষ্কারের একটু ছোট্ট হিস্ট্রি বা ইতিহাস। তো যখন আমরা ডিএনএ নিয়ে কথা বলি তখন আরেকটি জিনিসেরও আহ, নাম চলে আসে, সেটা হচ্ছে গিয়ে আরএনএ। তো ডিএনএ এবং আরএনএ এরা কি? ডিএনএ বলতে যা বোঝানো হয়ে থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অন্যদিকে আরএনএ কে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ এবং আরএনএ এই দুটো মূলত কোথায় থাকে? এবার ডিএনএ যেখানে যেখানে পাওয়া যায় এটা মনে রাখতে হবে মূলত নিউক্লিয়াসে, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ পাওয়া যায়। যদি আমরা আরএনএ দেখি, আরএনএ কোথায় পাওয়া যায়? মূলত আরএনএ একটি কোষের অনেক জায়গাতেই পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, দ্বিতীয়টি সাইটোপ্লাজম, তৃতীয় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। তো আরএনএ এবং ডিএনএ এর মধ্যে কোথায় এগুলো মূলত পাওয়া যায়? ডিএনএ মূলত পাওয়া যায় নিউক্লিয়াসে, এবং নিউক্লিয়াস ছাড়াও কোথায় পাওয়া গিয়ে থাকে? এটা ক্লোরোপ্লাস্ট অথবা মাইটোকন্ড্রিয়া। অন্যদিকে আরএনএ কোথায় পাওয়া যায়? অন্যদিকে আরএনএ কোথায় পাওয়া যায়? আরএনএ পাওয়া যায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। এবার আরএনএ এবং ডিএনএ কিভাবে কোথায় থাকে সেটাকে আমরা পরে আরেকটু বিশদভাবে জানবো। কিন্তু এবার আমরা চলে যাই আরএনএ এবং ডিএনএ আবিষ্কারের ইতিহাসে। মূলত যদি আমরা দেখি তাহলে প্রথমে আবিষ্কার যা হয় তা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন।
নিউক্লিয়াসের পর আসে ডিএনএ। মূলত এই সময় একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিলেন জন ফ্রেডরিক মিশ্চার। তো জন ফ্রেডরিক মিশ্চার তিনি প্রথম নিউক্লিয়াস থেকে এমন একটি রাসায়নিক পদার্থকে বের করেন এবং সেটাতে তিনি লক্ষ্য করেন যে এর কেমিক্যাল কম্পোজিশনে কিছুটা নাইট্রোজেন আছে, তার সাথে রয়েছে ফসফরাস, এবং উভয়ের সাথেই সম্ভবত একটি কার্বোহাইড্রেট টাইপের মলিকিউল অ্যাটাচ থাকে। তো এর জন্যই তিনি এর নাম দেন, অথবা নিউক্লিয়াসে পাওয়া যায় বলেই তিনি এর নামকরণ করেন নিউক্লিন। তো জন ফ্রেডরিক মিশ্চারকে বলা হয় যে তিনি ডিএনএ প্রথম আবিষ্কার করেন, বা আলাদা করে তিনি আইসোলেট করেছিলেন বা কোষ থেকে বের করে এনেছিলেন। এবং এরপর ডিএনএ নিয়ে অনেক রকমের রিসার্চ শুরু হয়। এর আগের দিন আমরা দেখেছিলাম যে গ্রিফিথ, হার্সে এবং চেজ এরা বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে প্রথম আমাদের সামনে এই কথাটি রাখতে সমর্থ হন যে ডিএনএ বংশগতির বাহক। কে কে বলেছিলেন? গ্রিফিথ, হার্সে এবং চেজ। তো এই ছিল ডিএনএ। এবং এরপর ডিএনএ নিয়ে যখন অনেক রিসার্চ শুরু হয় যে ডিএনএ এর আকৃতি কিরকম, একে দেখতে কিরকম, ঠিক তার আগ মুহূর্তে ফিজিক্সে একটি টেকনিক যাকে বলা হয় এক্স রে ডিফ্র্যাকশন, এটা পপুলার হয়ে যায়। অর্থাৎ কোনো একটি ক্রিস্টালে বা কোনো একটি পদার্থের যদি অ্যাকিউরেট 3D স্ট্রাকচার বা ত্রিমাত্রিক গঠন আমরা দেখতে চাই, তার জন্য ওই সময় এক্স রে ডিফ্র্যাকশন এই টেকনিকটিকে ইউজ করা হতো। এবং এই এক্স রে ডিফ্র্যাকশনের উপর, বিশেষ করে ডিএনএ এর এক্স রে ডিফ্র্যাকশনের উপর কাজ করছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং মরিস উইলকিন্স। তো মরিস উইলকিন্সের ল্যাবে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন মূলত কাফ থাইমাস, তিনি এখান থেকে ডিএনএ আইসোলেট করেছিলেন। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন তিনি মরিস উইলকিন্সের শিষ্য ছিলেন, শিষ্য বলতে গেলে ছাত্রী ছিলেন, এবং তিনি এই ডিএনএ এক্স রে ডিফ্র্যাকশন শুরু করেন। এরকম করে করে এক্স রে ডিফ্র্যাকশন এমন একটি টেকনিক, যখন তুমি এটি করবে তখন তোমার কাছে অসংখ্য চিত্র উপস্থিত হয় বা অনেকগুলো ছবি তুমি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে পেয়ে থাকো। এবং এই ছবিগুলোকে পরবর্তীকালে ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন আলাদা করে পরীক্ষা করেন, এবং এই ছবিগুলোকে পরীক্ষা করেই বিশেষ করে কাফ থাইমাস 52 বলে চিত্রটি অ্যানালিসিস করে ওয়াটসন এবং ক্রিক প্রথম ডিএনএ এর ত্রিমাত্রিক গঠন বর্ণনা করেন। কে কে করেন? ফ্রান্সিস ক্রিক এবং ওয়াটসন। কত খ্রিস্টাব্দে এটা তারা করেছিলেন? 1953। এবং এই জন্য এদের তিনজন, লাল কালিতে মার্ক করে দিচ্ছি, ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন এন্ড মরিস উইলকিন্স, এদের তিনজনকে 1962 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। রিসেন্টলি নেচার নামে যে পত্রিকায় তাদের এক্স ডিফ্র্যাকশনের রিসার্চ পাবলিশ হয়েছিল, সেই নেচার থেকে একটি হাইলাইট পাবলিশ করা হয় এবং তাতে দেখানো হয় যে বিগত শতবর্ষের নেচারে প্রকাশিত সব থেকে বিখ্যাত আবিষ্কার 10টি আবিষ্কার। এবং খুব আশ্চর্য, যেটা আমি বলবো আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, এরকম ভাবে এই যে ডিএনএ 3D স্ট্রাকচার বের করার যে কাজ বা এক্স রে ডিফ্র্যাকশন যে ইউজ করা হয়েছিল, সেটাকে
নেচার নিজের প্রথম 10-এ স্থান দিয়েছে। তো এই ছিল ডিএনএ আবিষ্কারের ইতিহাস। ডিএনএ এর স্ট্রাকচার কারা আবিষ্কার করেন? ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন। কারা নোবেল পেয়েছিলেন? ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন, মরিস উইলকিন্স। এবং এখানে বলে রাখা ভালো, যেটা তোমাদের পাঠ্য বই বা সিলেবাসের অনেকটাই বাইরে, সেটা হচ্ছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। একে কিন্তু কোনোদিন কোনো নোবেল প্রাইজ দেওয়া হয়নি। মূলত তখন তার অবদানকে অনেকে অস্বীকার করেছিল, এবং পরবর্তীকালে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন যে এক্সপেরিমেন্টাল ইমেজ বা এক্সপেরিমেন্টাল ফটো গুলোকে তিনি বের করেছিলেন, যেগুলোর উপর ভিত্তি করে পরবর্তীকালে ওয়াটসন এবং ক্রিক নিজেদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ প্রকাশ করেন, সেটাকে অনেক পরবর্তীকালে আমরা অনেক আরো ভালো রকম ভাবে স্বীকার করি। কিন্তু তৎকালীন সময় রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে কোনো রকম নোবেল না দেওয়া হলো, এখন তার অবদানকে অনেকটাই স্বীকার করে নেওয়া হয়েছে। তো এবার আমরা চলে যাব যে ডিএনএ গঠনে। তো ডিএনএ এর গঠন জানার আগে যেটা জানা উচিত, যে ডিএনএ আর আরএনএ, ডিএনএ এবং আরএনএ মূলত তিনটে জিনিস দিয়ে তৈরি। এক নাম্বার নাইট্রোজেন বেস, 2 নাম্বার কার্বোহাইড্রেট, এটাও কিন্তু আমরা এখানে এটাকে মনোস্যাকারাইড লিখব, এবং 3 নাম্বার ফসফরিক অ্যাসিড। মনোস্যাকারাইড মূলত ডিএনএ এবং আরএনএ তো 2 রকম থাকে, ডিঅক্সি রাইবোজ অ্যান্ড রাইবোজ। এবং নাইট্রোজেন বেস 2 রকম হয়, গুয়ানিন এবং পিউরিন অ্যান্ড পিরিমিডিন। এবং এই নাইট্রোজেন বেস, মনোস্যাকারাইড এবং ফসফরিক অ্যাসিড, এরা তিনটি মিলিয়েই তৈরি করে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। যদি এরকম বলা হয়ে থাকে যে নাইট্রোজেন বেস, মনোস্যাকারাইড এন্ড ফসফরিক অ্যাসিড কি তৈরি করে, তাহলে অ্যান্সার কখনোই শুধু ডিএনএ হবে না। এটা ডিএনএ এবং আরএনএ উভয়েরই মূল গঠন নাইট্রোজেন বেস, মনোস্যাকারাইড এবং ফসফরিক অ্যাসিড। তো সবার আগে দেখে নেব কি কি নাইট্রোজেন বেস ডিএনএ তে উপস্থিত থাকে বা আরএনএ তে উপস্থিত থাকে। তো 2 রকমের নাইট্রোজেন বেস হয়, একটা যেটা পিরিমিডিন এবং অপরটা পিউরিন। তো নাইট্রোজেন বেস কত রকম? পিরিমিডিন এবং পিউরিন। এবার পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে পার্থক্যটা কি আমরা সেটা দেখব। যদি আমরা ভালো করে দেখি যে পিউরিনের যে স্ট্রাকচারটা আছে সেটা কিরকম, 1 2 3 4 5 6। এটাকে বলা হয় হেটেরো সাইক্লিক। হেটেরোসাইক্লিক বলার কারণ কি আর দেখে নেব, যে মূলত এখানে 1 2 3 4 5 6 6টি অ্যাটম মিলিয়ে একটি গোল বা একটি বদ্ধ স্ট্রাকচার তৈরি করা হয়, এবং সেখানে দেখা যায় নাইট্রোজেনও উপস্থিত আছে এবং কার্বন উপস্থিত রয়েছে। মূলত যদি শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি হতো, যেমনটা বেঞ্জিনের ক্ষেত্রে হয়, তখন তাকে বলা হয় হোমোট্রপিক, হোমোসাইক্লিক। এবং যখন শুধুমাত্র কার্বন নয়, তার সাথে নাইট্রোজেন বা অক্সিজেন উপস্থিত থাকে, তখন তাকে বলা হয় হেটেরোসাইক্লিক। তো মনে রাখতে হবে পিউরিন এবং পিরিমিডিন দুটোই হেটেরোসাইক্লিক হয়ে থাকে। এবার আসবো পিরিমিডিনে কটা রিংয়ে কটা অ্যাটম আছে? 6টা, 6 অ্যাটম। অন্যদিকে পিউরিনে কটা রিং আছে? 1 2 3 4 5 6
7, 8, 9, অর্থাৎ পিউরিনে শুধু 9টা অ্যাটমই নেই, দুটো সাইক্লিক স্ট্রাকচারও রয়েছে। তো পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে প্রথম পার্থক্য কোনটা? পিউরিনের 6টা অ্যাটম, পিউরিনে 9টা অ্যাটম এবং দুটো সাইক্লিক রিং, যেখানে পিরিমিডিনে কেবলমাত্র একটা সাইক্লিক রিংই থাকে। এবার আমরা দেখব পিরিমিডিনের মধ্যে কি কি উপস্থিত। পিরিমিডিনের মধ্যে উপস্থিত সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। কি কি উপস্থিত? সাইটোসিন, যাকে আমরা সি দিয়ে লিখি, থাইমিন, যাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, এবং ইউরাসিল, যাকে আমরা ইউ দিয়ে লিখে রাখি। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ইউরাসিল শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায় এবং অন্যদিকে থাইমিন শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়। তো এই ছিল আমাদের তিনটি পিরিমিডিন বেস। অন্যদিকে পিউরিনে কি কি আছে? অ্যাডেনিন এবং গুয়ানিন। পিউরিনে কি রয়েছে? অ্যাডেনিন এবং গুয়ানিন। তো এটা আরএনএ এবং ডিএনএ উভয়তেই পাওয়া যায়, এটাও সেম। এবার আমরা দেখব যে এখানে যে নামকরণ করা হয়েছে, তোমরা কেমিস্ট্রিতে যখন কোনো জৈব যৌগের নামকরণ করা হয় তখন আমরা জানি যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অ্যাটমকে একটি একটি করে নাম্বার দেওয়া হয়ে থাকে, যেগুলো একটা রিং বা কোনো একটি সাইকেলের মধ্যে উপস্থিত, তখন তাকে নাম্বারিং করা হয়। যদি আমরা দেখি তাহলে দেখব যে পিউরিন এবং নাইট্রোজেন বেসের যখন নাম্বারিং করা হয় তখন ড্যাশ বা এই চিহ্নটি ব্যবহার হয় না। অর্থাৎ তোমরা যে এখানে দেখছো 1, 2, 3, 4, 5, 6, কোনোটাতেই এদের মাথার উপরে কোনো ড্যাশ চিহ্ন ব্যবহার হয়নি। তো নাইট্রোজেন বেস সম্পর্কে আমরা কি জানলাম? যে এরা দু রকমের হয়, একটা পিরিমিডিন, একটা পিউরিন। পিরিমিডিনে কটা অ্যাটম থাকে? 6টা। পিউরিনে কটা অ্যাটম থাকে? 9টা। দুটোই কি হেটারোসাইক্লিক। এবং পিরিমিডিনে কি থাকে? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এর মধ্যে থাইমিন শুধুমাত্র ডিএনএ তে উপস্থিত এবং ইউরাসিল শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়। অপরদিকে যদি আমরা পিউরিনে আসি তখন আমরা দেখব যে পিউরিনে দুটো সাইক্লিক রিং একসাথে মিলে তৈরি হয় এবং এগুলো কি কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। গুয়ানিন ডিএনএ এবং আরএনএ উভয়তেই পাওয়া যায়, অ্যাডেনিনও ডিএনএ এবং আরএনএ উভয়তেই পাওয়া যায়। তো এই ছিল ডিএনএ নাইট্রোজেন বেস। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাইবোজ এবং মনোস্যাকারাইড। ডিএনএ এর পার্ট হিসাবে আমরা মনোস্যাকারাইডকেও ডিএনএ এর পার্ট হিসেবে বলেছি, যে তা দেখব ডিএনএ এবং আরএনএ তে কত রকমের থাকে। এর মধ্যে দু রকমের থাকে। একটা ডিঅক্সি রাইবোজ, যেটা ডিএনএ তে উপস্থিত এবং এর থেকেই ডিএনএ এর নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অন্যদিকে রাইবোজ, এটা শুধু আরএনএ তে থাকে এবং এর যেখান থেকে এর নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সি কথাটার অর্থটা কি? মূলত ডি কথাটির অর্থ হচ্ছে বিয়োগ, আর অক্সি মানে অক্সিজেন। তো আমরা যখন মনোস্যাকারাইড কে লিখি তাহলে দেখব
এখানেও একটি সাইক্লিক রিং তৈরি হয়েছে, কিন্তু এর নামকরণের সময় 1-2-3-4-5 এরকম ভাবে এর নামকরণ করা হয়ে থাকে। অর্থাৎ আহ, যে দু রকমের মনোস্যাকারাইড পাওয়া যায়, মনে রাখতে হবে যে মনোস্যাকারাইডের নাম্বারিং এ ড্যাশ ব্যবহার করা হয়। তাই কখনো যদি ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ রিলেটেড আলোচনা করার সময় তোমরা কোথাও এরকম দেখো 1-2-3 আর 5, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে মনোস্যাকারাইডের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হচ্ছে। তো মনোস্যাকারাইড দু রকমের হয়, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ। এর মধ্যে যদি আমরা দেখি যে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ প্রায় এরা সমান সমান। যদি 1 নম্বর কার্বন দেখি তাহলে ঠিক, 3 নম্বর দেখি একদিকে এইচ নিচে ও এইচ সেম, 4 নম্বর দেখলে পরেও দেখবো উপরে এইচ এইচ ও CH2 এবং নিচে এইচ, এখানেও CH2OH। শুধুমাত্র ডিফারেন্স একটি জায়গায়, এবং সেই জায়গাটিকে আমি একটু হাইলাইট করব, সেটা হচ্ছে 2 নম্বর কার্বন। এবং এটা কোশ্চেন অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে ডিঅক্সিরাইবোজে 2 কার্বনে অক্সিজেন অ্যাটম থাকে না। মূলত ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ এই দুটোর যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখব রাইবোজে 2 নম্বর কার্বনে বা 2 কার্বনে OH উপস্থিত, অন্যদিকে ডিঅক্সিরাইবোজে শুধুমাত্র এইচ উপস্থিত থাকে এবং একটি মাত্র অক্সিজেন কম থাকে। তার জন্যই এই শর্করাটিকে বা এই মনোস্যাকারাইডটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। অর্থাৎ রাইবোজ যার 2 থেকে একটি অক্সিজেন সরে গেছে, এর জন্য ডিঅক্সি। এবং এই ডিঅক্সিরাইবোজ থাকার জন্য ডিএনএ কে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই গেল আমাদের মনোস্যাকারাইড। এবং তারপর 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ডিএনএ, যা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবং এই ফসফরিক অ্যাসিড কার্বোহাইড্রেট দিয়ে যুক্ত থাকে। কিরকম ভাবে থাকে সেটা আমরা দেখব, কিন্তু এখানে বলে রাখা ভালো যে ফসফরিক অ্যাসিড 3 এবং 5 কার্বনের সাথে বাইন্ড করে অথবা যুক্ত হয়। তো আমরা কি দেখলাম যে ফসফরিক অ্যাসিড, যেটা ডিএনএ এর আরেকটি অংশ, সেটা রাইবোজ সুগারের 3 নম্বর কার্বন এবং এই 5 নম্বর কার্বন দিয়ে যুক্ত থাকে। এর জন্যই এই 5 নম্বর এবং 3 নম্বর কার্বনটির মূলত ডিএনএ স্ট্রাকচারে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ফসফরিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন এগুলো একে অপরের সাথে কিরকম ভাবে যুক্ত থাকে যদি আমরা দেখি তাহলে হুম হুম, এটা অনেকটা এরকম ভাবে যুক্ত থাকবে। এবার যদি আমরা দেখি যে পার্টিকুলারলি কোন অংশটি কোন অংশের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা দেখব যে মনোস্যাকারাইড 1 কার্বন পিউরিন, কত নম্বর কার্বন পিউরিনের? 9, 9th কার্বন। অন্যদিকে পিরিমিডিনের কার্বন যুক্ত হয়। অর্থাৎ রাইবোজ রাইবোজ বা ডিঅক্সিরাইবোজের এই যে 1 এই জিনিসটা রয়েছে, সেটা
পিউরিনের 9 এবং পিরিমিডিনের পিউরিনের 9 এবং পিরিমিডিনের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। এবং ঠিক সেরকম ভাবেই ফসফরিক অ্যাসিডও এর 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে থাকে। তো ওভারঅল ফসফরিক অ্যাসিড কিসের সাথে বাইন্ড করে? 5' এবং 3'। পিউরিন কিসের সাথে বাইন্ড করে? 1 উইথ 9 এবং 1'। মনে রাখতে হবে যখন আমরা ড্যাশ বলছি তখনই সেটা একটি মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের পার্ট। অন্যদিকে পিরিমিডিন কোথায় যুক্ত থাকে? সেটা হচ্ছে 1 এবং 1'। এবং এরকম ভাবে যুক্ত হয়ে তারা যে স্ট্রাকচারটা তৈরি করে তা অনেকটা দেখতে এরকম হয়। এখানে ফসফরিক অ্যাসিড, তার সাথে আমাদের প্রথমে ফসফরিক অ্যাসিড, তার সাথে আমাদের মনোস্যাকারাইডের 3 নম্বর কার্বনে আরেকটি ফসফেট এবং 1 নম্বর কার্বনের সাথে পিউরিনের 9 এবং পিরিমিডিনের 1 নম্বর কার্বনের যোগাযোগ হয়। এবং এরকম ভাবেই একটা স্ট্রাকচার তৈরি হয় যেখানে এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য যে ফসফরিক অ্যাসিড যেটা থাকে সেটাকে যদি ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে দেখব অক্সিজেনের এখানে মাইনাস। এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থটা হচ্ছে ফসফরিক অ্যাসিড একটি অ্যানায়ন বা ঋণাত্মক আয়নধর্মী বা নেগেটিভ আয়ন হিসাবে অবস্থান করে এবং এই ফসফরিক অ্যাসিডেরই ঋণাত্মক বা নেগেটিভ আয়নের জন্য ডিএনএ নেগেটিভলি চার্জড হয় এবং ডিএনএ নেগেটিভলি চার্জ হওয়ার জন্যই সাথে পজিটিভলি চার্জ অথবা বেসিক হিস্টোন গিয়ে বাইন্ড করতে পারে। অর্থাৎ আমরা যে ডিএনএ কে এতক্ষণ ধরে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলে আসছি সেটা অ্যাসিড হওয়ার কারণ এর মধ্যে উপস্থিত ফসফরিক গ্রুপ। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে অনেকটা ডিএনএ স্ট্রাকচার যেখানে থাকবে ফসফরিক অ্যাসিড পি, এর সাথে থাকবে একটি মনোস্যাকারাইড এম এবং এর সাথে যুক্ত থাকবে নাইট্রোজেন বেস এন। এবং যদি আমরা দেখি এই রাইবোজ সুগারটির 3' প্রান্তে যে ফসফরিক অ্যাসিডটি আছে সেটা অপর রাইবোজ নিচে থাকা অপর রাইবোজের 5' সাথে যুক্ত। অর্থাৎ একটি ফসফরাস দুটো মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয়। যদি আমরা উপর থেকে দেখি তাহলে এটাকে 5' এবং এটাকে 3' বলা হয়। যখনই কোনো ডিএনএ বা আরএনএ সম্পর্কে আমরা পড়বো তখন তারই অভিমুখটাকে বর্ণনা করা খুবই প্রয়োজন। এর জন্য অনেক সময় আমরা ডিএনএ অভিমুখকে বর্ণনা করার জন্য 5' অথবা 3' কথাটা লিখে থাকি। এবার এই 5' আর 3' এটা কিন্তু কার্বোহাইড্রেটের পার্ট, এটা একটু মাথায় রাখতে হবে যে কখনোই আমরা পিউরিন বা পিরিমিডিনকে সংখ্যা দিয়ে প্রকাশ করি না, বরং এটাকে রাইবোজ দ্বারা যা রাইবোজে উপস্থিত কার্বনদেরকে ড্যাশ হিসাবে বলা হয়। এবং যখনই ডিএনএ তে বা আরএনএ স্ট্রাকচার নিয়ে আমরা পড়বো তখনই দেখবো 5' টু 3' 3' টু 5' এরকম লেখা। এই ড্যাশ কথাটির অর্থ হচ্ছে রাইবোজের অভিমুখ এবং রাইবোজের অভিমুখ দিয়েই বা রাইবোজের টুয়ার্ডনেস দিয়েই আমরা ডিএনএর অভিমুখও গণনা করে থাকি। তো এখানেও দেখা যাচ্ছে যে কিভাবে 5' ফসফেট থেকে আমরা 3' হাইড্রক্সিল পর্যন্ত 5' টু 3' এরকম লিখে থাকি এবং ডিএনএ স্ট্রাকচারকে এরকম ভাবে বর্ণনা করা হয়। এবার যখন
ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন যখন ম্যারি উইলকিন্সের পাঠানো রোজালিন ফ্র্যাঙ্কলিনের তোলা বিভিন্ন এক্স রে ডিফ্রাকশনের ছবিগুলোকে নিয়ে অ্যানালিসিস করতে শুরু করেন, তখন তারা একটি সিদ্ধান্তে উপনীত হন যে ডিএনএ কোনো একটি মলিকুল দিয়ে তৈরি নয়, বরঞ্চ দুটো আলাদা আলাদা ডিএনএ এর তন্তু বা ফাইবার বা স্ট্র্যান্ড, যেটা একটা 5' to 3', অপরটা 3' to 5' হয়ে থাকে, এবং এরকম দুটো আলাদা আলাদা ডিএনএ এর তন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে ডাবল হেলিকাল স্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ দুটো সুতো একে অপরের সাথে মুড়ে পাকিয়ে পাকিয়ে ধীরে ধীরে ওপরে উঠছে, এবং এই স্ট্রাকচারটিকেই বলা হয় দ্য ফেমাস ডাবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ। তো তারা আরো অনেক জিনিস লক্ষ্য করেন যে এই দুটো তন্তুর মধ্যে হাইড্রোজেন বন্ড উপস্থিত। তো হাইড্রোজেন বন্ড মূলত কি? হাইড্রোজেন বন্ড কোনো একটি সমযোজী বা আয়নীয় বন্ড থেকে কিছুটা আলাদা হয়। এবার হাইড্রোজেন বন্ডটা অনেক সময় কি হয়, যে সাপোজ কোনো একটি অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং ক্লোরিন, এই চারটি অ্যাটম প্রচন্ড তড়িৎ ঋণাত্মক ধর্মী হয়ে থাকে, এবং এই চারটে মলিকুল তড়িৎ ঋণাত্মক ধর্মী হওয়ার জন্য এদের মধ্যে অনেক সময় পার্শিয়াল নেগেটিভ চার্জ দেখা যায়, এবং এই পার্শিয়াল নেগেটিভ চার্জ পার্শ্ববর্তী হাইড্রোজেনের পজিটিভ চার্জকে আকর্ষণ করে, যার জন্য এদের মধ্যে একটি দুর্বল আকর্ষণ বল ক্রিয়েট হয়। তো হাইড্রোজেন বন্ডটা কি? এটা তড়িৎ ঋণাত্মক ধর্মী যে অ্যাটম গুলো আছে, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং ক্লোরিন, এরা অনেক সময় পার্শিয়ালি বা সম্পূর্ণ রকম ভাবে চার্জ না হলেও কিছুটা ঋণাত্মক ধর্মী হয়, এবং এই ঋণাত্মক তড়িৎ ধর্মী হওয়ার জন্যই এরা পার্শ্ববর্তী হাইড্রোজেনকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এদের মধ্যে একটি দুর্বল আকর্ষণ বল তৈরি হয়। এবং দেখা যায় ডিএনএ এর দুটো যে তন্তুগুলো রয়েছে, যে দুটো একে অপরের সাথে পাকিয়ে ডাবল হেলিকাল স্ট্রাকচার তৈরি করে, এই স্ট্রাকচার দুটো মধ্যে অসংখ্য হাইড্রোজেন বন্ড দেখা যায়, এবং পরবর্তীকালে আরেকটু ভালো করে দেখা যায় যে প্রত্যেকটি তন্তুর মধ্যে যে নাইট্রোজেন বেস নিয়ে, অর্থাৎ পিউরিন এবং পিরিমিডিন রয়েছে, তারা একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে। এবং কি হাইড্রোজেন বন্ড কি সেটা আমরা যেমন জানলাম, ঠিক তেমনি এই হাইড্রোজেন বন্ডটা কিভাবে ডিএনএ কে তার স্ট্রাকচার প্রদান করে এবং এর পার্টিকুলারলি স্পেশালিটিটা কি, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হুম আমরা এতক্ষণ ধরে যে স্ট্রাকচারটা বানালাম, ডিঅক্সিরাইবোজ এবং নাইট্রোজেন বেস, এর সাথে আর একটা ডিঅক্সিরাইবোজ, হুম অন্যদিকে এরা কি করে, এরা হাইড্রোজেন বন্ড স্থাপন করে কাদের সাথে? ঠিক সেই তন্তুটির সাথে, অপর তন্তুটির সাথে, যেটা, তো এই নাইট্রোজেন বেস গুলো, অর্থাৎ আমরা এখানে যেরকম দেখছি যে দুটো তন্তু একে অপরের সাথে উঠে ডাবল হেলিকাল স্ট্রাকচার তৈরি করেছে, তারপর আমরা দেখলাম যে দুটো তন্তু হাইড্রোজেন বন্ডও তৈরি হয়, অনেক অনেক হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এবার দেখবো এই হাইড্রোজেন বন্ড গুলো তৈরি কে কে করে। কে কে তৈরি করে? সেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন বেস। পুরো ডিএনএ তে যারা হাইড্রোজেন বন্ড তৈরিতে ভূমিকা গ্রহণ করে, মনে রাখবো সেটা আর কিছুই নয়, সেটা নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডের মধ্যে এমন কি স্পেশালিটি রয়েছে, সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে অ্যাডেনিন বা এ সব সময়
ডাবল দুটো হাইড্রোজেন বন্ড তৈরি করে, কার সাথে তৈরি করে? থাইমিন অথবা ইউরাসিলের সাথে। থাইমিন কোথায় থাকে? ডিএনএ তে। ইউরাসিল কোথায় পাওয়া যায়? আরএনএ তে। অ্যাডেনিন কোথায় থাকে? ডিএনএ এবং আরএনএ দুটোতেই। তো এই হচ্ছে গিয়ে একটি হাইড্রোজেন বন্ড। অন্যদিকে যদি আমরা দেখি গুয়ানিন, যাকে সংক্ষেপে জিউ লেখা হয়, যা ডিএনএ এন্ড আরএনএ দুটোতেই উপস্থিত, এরা তিনটে হাইড্রোজেন বন্ড তৈরি করে। কার সাথে তৈরি করে? সাইটোসিনের সাথে। তো এবার আমরা দেখব যে অ্যাডেনিন এবং গুয়ানিন দুটোই পিউরিন, কিন্তু অন্যদিকে থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন এরা কিন্তু পিরিমিডিন। এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থটা হচ্ছে, কখনো পিউরিন পিউরিন অ্যাট্রাকশন হয় না, তেমনি পিরিমিডিন পিরিমিডিন অ্যাট্রাকশন হয় না, বরঞ্চ পিউরিন এবং পিরিমিডিনের মধ্যেই হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তো তৎকালীন সময়ে যখন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক তারা আহ, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বর্ণনা করেন যে অ্যাডেনিন কিভাবে সব সময় থাইমিনের সাথে বাইন্ড করে এবং তাদের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড তৈরি হয়। অন্যদিকে গুয়ানিন অলওয়েজ সাইটোসিনের সাথেই বাইন্ড করে এবং তাদের মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এবং এর ফলে আমরা ডিএনএ স্ট্রাকচারের এই জিনিসটি জানতে পারি। এখানে আমরা দেখে নেব পার্টিকুলারলি কিভাবে এই হাইড্রোজেন বন্ডগুলি তৈরি হয়ে থাকে। যদি দেখি, থাইমিনের সাথে অলওয়েজ একটি অ্যাডেনিনই বাইন্ড করবে এবং দুটো হাইড্রোজেন বন্ড তৈরি করবে। অন্যদিকে গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিনই বাইন্ড করবে এবং তিনটে হাইড্রোজেন বন্ড তৈরি করে। এরকম ভাবে অসংখ্য তৈরি হয়ে হয়ে এখানে একটা, যেটা সাপোজ হয়তো এখানে এ, এখানে টি, এরপর ধরি এখানে জি, এখানে সি, তারপর এখানে সি, এখানে জি, এখানে এ, এখানে টি, সি, জি, এরকম করতে করতে অনেকটা বড় ডিএনএ তৈরি হয়। এবং ডিএনএ স্ট্রাকচার কিরকম হয়? ডাবল হেলিকাল, এবং এর অভিমুখ কি হয়? ঘড়ির কাঁটার দিকে। হুম 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 হুম। এবার ডিএনএ স্ট্রাকচারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, যেটাকে সবসময় বলা হয় যে মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ। তো মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ সম্পর্কে ন্যাচারালি আমরা যখন খুব হায়ার স্টাডিজে যাই তখনই সেগুলোকে আমাদের সামনে ধীরে ধীরে এক্সপ্লেন করা হয়। ছোট ক্লাসে ন্যাচারালি এটাকে বলা হয় না। কিন্তু আমরা এখানে জেনে রাখবো যে ডিএনএ এর দুটো তন্তু যখন একে অপরের সাথে এরকম ভাবে তৈরি করে, তখন কিছু কিছু খাঁজ অনেকটা বড় হয় এবং কিছু কিছু খাঁজ অনেকটা ছোট হয়। হুম। যদি দেখি, এই অংশটুকু অনেকটা বড়, রাদার, আবার চেষ্টা করা হোক। এরকম যদি ডিএনএ স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে আমরা দেখব যে ডিএনএ স্ট্রাকচারে এই যে এই খাঁজগুলো তৈরি হয়, এই খাঁজগুলোর মধ্যে কখনো কখনো কোনো খাঁজ অনেকটা মোটা হয় এবং কিছু কিছু খাঁজ অনেকটা ছোট হয়। যেমন যদি আমরা এখানে দেখি যে খাঁজটি অনেকটা ছোট, তাকে বলা হয় মাইনর গ্রুপ, এবং বড় খাঁজ অর্থাৎ আহ, ছোট খাঁজ, একে বলা হয় মাইনর গ্রুপ,
এবং যে বড় খাঁজটি আছে তাকে বলা হয় মেজর গ্রুপ। তো এই ছোট খাঁজ আর বড় খাঁজের এত প্রয়োজনীয়তাটা কি? মূলত এটা একটি মলিকুল নিয়ে ডিসকাশন করা হচ্ছে, এবং মনে রাখতে হবে যে ডিএনএ এর সাথে যখন কোষের রেপ্লিকেশন হয়, বিভাজন হয়, অথবা কোষ সম্পূর্ণ একটি কোষ দশা বা কোষ চক্র সম্পূর্ণ হয়, এই সময়ের মধ্যে ডিএনএ এর সাথে শত শত প্রোটিন বাইন্ড হয়, শত শত ছোট ছোট মলিকুল বাউন্ড হয়। তো তখন দেখা গেছে যে বেশিরভাগ প্রোটিন বেশিরভাগ প্রোটিন মেজর গ্রুপসে যুক্ত হয়। অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে খুবই কম প্রোটিন ডিএনএ মাইনর গ্রুপ যুক্ত হয়। তো এই হচ্ছে গিয়ে মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ। তো মেজর গ্রুপে কেন বেশিরভাগ প্রোটিন এসে যুক্ত হয়? কারণ মেজর গ্রুপ জায়গাটি মাইনর গ্রুপের তুলনায় অনেকটাই বড়, এখানে প্রোটিন বাইন্ড করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, এবং মাইনর গ্রুপে প্রোটিন বাইন্ডের জন্য জায়গা কম, তার জন্য বেশিরভাগ প্রোটিন মূলত মেজর গ্রুপে বাইন্ড হয়ে থাকে, ছোট খাঁজ বা মাইনর গ্রুপে বাইন্ড হয় না। হুম। আহ তো এই ছিল ডিএনএ এর ওভারঅল যে স্ট্রাকচার নিউট ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন তাদের 1953 নেচার পত্রিকায়। তো এই সেটাকে মূলত বলা হয়ে থাকে, এতক্ষণ ধরে আমরা যে স্ট্রাকচারটা পড়লাম সেটাকে বলা হয়ে থাকে, অথবা ওয়াটসন ক্রিকের যে স্ট্রাকচারটি নিয়ে ডিসকাশন সবসময় করা হয়ে থাকে, এটাকে বলা হয়, লিখে দেওয়া হোক। হ্যাঁ, এটাকে বলা হয় বিডিএনএ বা বেসিক ডিএনএ। অর্থাৎ আমাদের কোষে মূলত যত রকমের ডিএনএ আছে তার বেশিরভাগটুকুই বিডিএনএ হয়ে থাকে, কিন্তু বিডিএনএ ছাড়াও আরো দু রকমের ডিএনএ পাওয়া যায়, যেটাকে বলা হয় এডিএনএ এবং জেড ডিএনএ। তো বিডিএনএ, এডিএনএ এবং জেড ডিএনএ, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এরা ওদের প্রত্যেকের যে কম্পোজিশন থাকে প্রায় সেটা সম্পূর্ণ রকম ভাবে একই। একটা ফসফরিক অ্যাসিড থাকবে, তার সাথে যুক্ত থাকবে একটি মনোস্যাকারাইড, এবং তার সাথে যুক্ত থাকবে একটি নাইট্রোজেন বেস। এরকম ভাবে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটি ডিএনএ এর তন্তু গঠিত হয়, এবং দুটো ডিএনএ এর তন্তু মিলে একটি পূর্ণাঙ্গ ডিএনএ মলিকুল। তো বিডিএনএ, এডিএনএ এবং জেডিএনএ এর ক্ষেত্রে এগুলো সবই ঠিক, কিন্তু পার্থক্যটা এখানেই যে দেখা গেছে যে বিডিএনএ টার উপরের মুখ বা ব্যাসার্ধ যতটা হয় তাদের থেকে এডিএনএ বা জেড টা আলাদা। অর্থাৎ এডিএনএ, বিডিএনএ, জেড এরা এদের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, ডায়ামিটার এবং কতটা পেঁচিয়ে পেঁচিয়ে একে অপরের সাথে উঠছে সেই কোণ, অর্থাৎ যদি আমরা দেখি এই কোণ, এগুলো এডিএনএ, বিডিএনএ, জেড তে আলাদা হয়ে থাকে। তো কতটা আলাদা হয় এবং কিরকম ভাবে আলাদা হয় যদি আমরা দেখি অভিমুখ, তাহলে বিডিএনএ ঘড়ির কাঁটার দিকে, এবং ডিএনএ ঘড়ির কাঁটার দিকে, এডিএনএ ও ঘড়ির কাঁটার দিকে, এবং জেড ডিএনএ যেটা সবসময় পরীক্ষায় প্রচন্ড ভাবে জিজ্ঞেস করা হয়, যে জেড ডিএনএ এমন একটি ডিএনএ যার অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীতে। এবার বলা হয়েছে প্রতি ঘূর্ণনে বেস পেয়ার। এবার প্রতি ঘূর্ণনে বেস পেয়ার বলতে কি বোঝানো হয়েছে? যখন ডিএনএ এরকম ভাবে ঘোরে, অর্থাৎ ধীরে ধীরে তো
করতে করতে যদি আমরা এখান থেকে এরকম ভাবে দেখি, তাহলে আস্তে আস্তে ধরো এখানে এ আছে, এখানে টি আছে, এখানে জি আছে, এখানে সি আছে, এবং এরকম ভাবে যদি আমরা দেখি তাহলে দেখব একবার নিজের অক্ষের চারিদিকে পুরো যদি পরিক্রমণ করে, তাহলে বিডিএনএ তে 10.5টি বেস পেয়ারের প্রয়োজন হয়, অর্থাৎ এতগুলো নিউক্লিওটাইড থাকবে। এডিএনএ তে 11টি এবং জেড ডিএনএ তে 12টি। উচ্চতা অর্থাৎ প্রতি একটি, অর্থাৎ সাপোজ এটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা টি ধরি, তো এ থেকে টি তে যাওয়ার সময় উচ্চতা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেটা দেখা গেছে যে একটি নিউক্লিওটাইড থেকে পরবর্তী নিউক্লিওটাইডে যাওয়ার সময় বিডিএনএ তে 3.4 আমস্ট্রং উচ্চতা প্রাপ্ত হয়। এ ডিএনএ তে সেটা কিছুটা কম, 2.56, এবং জেড ডিএনএ তে সেটা অনেকটাই, যেটা 19 ডিগ্রি। এবং এদের যদি আমরা ব্যাস নিয়ে ডিসকাস করি, অর্থাৎ আহ, এদের মধ্যেকার ব্যাস কত, তাহলে দেখব যে বিডিএন এর 20 ডিগ্রি, এডিএন এর 23 ডিগ্রি, এবং জেড ডিএন এর 18 ডিগ্রি অ্যামস্ট্রং, বা 18 ডিগ্রি অ্যাবসলিউট। তো এবার একটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে বলে রাখি, যে এই কোশ্চেনটা আমি যখন নিজে মাস্টার্সে ছিলাম তখন এই কোশ্চেনটা আমাকে দিয়েছিল। সেটা হচ্ছে জেড ডিএনএ এর কেন, একে জেড ডিএনএ বলা হয়। মূলত জেড ডিএনএ এর কথাটার অর্থ হচ্ছে জিগ জ্যাগ, এবং এই জেড ডিএনএটা তখনই তৈরি হয় যখন কন্টিনিউয়াস জিসি 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 এরকম থাকে। 2 3 অলওয়েজ ডিএনএ সিকোয়েন্স বা আরএনএ সিকোয়েন্স যখন লেখা হয় 5 to 3 এরকম করে লেখা হয়ে থাকে। তো এই ছিল ডিএনএ এর ওভারঅল ত্রিমাত্রিক গঠন এবং এর কম্পোজিশন। এটা কি কি দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে ফসফরিক অ্যাসিড মনোস্যাকারাইড, নাইট্রোজেন বেস। এর মধ্যে নাইট্রোজেন বেস কয় রকমের হয়? পিউরিন পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনে অ্যাডেনিন এবং গুয়ানিন দুটো হেটেরোসাইক্লিক রিং থাকে, এবং এর প্রত্যেকটার মধ্যে 9টা অ্যাটম থাকে। পিরিমিডিনে কি থাকে? পিরিমিডিনও হেটেরোসাইক্লিক, এর মধ্যে 6টা অ্যাটম থাকে প্রত্যেকটা সাইকেলে। এবং এর মধ্যে ইউরাসিল শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়, এবং থাইমিন শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন আমরা দেখি 2 রকমের মনোস্যাকারাইড থাকে, একটা ডিঅক্সিরাইবোজ এবং অপরটি রাইবোজ। ডিঅক্সিরাইবোজ কথাটির অর্থ হচ্ছে 2 ড্যাশ কার্বনে OH থাকে রাইবোজে, এবং ডিঅক্সিরাইবোজে OH থাকে না, একটা H থাকে। এবং এর 3 ড্যাশ এবং 5 ড্যাশ এই দুটো ফসফরাসের সাথে বাইন্ড করে, অপরদিকে এই 1 নম্বরটি বাইন্ড করে নাইট্রোজেন বেসের সাথে। এবার নাইট্রোজেন বেসের সাথে যদি আমরা দেখি তাহলে কি দেখব? পিউরিন ফসফরিক অ্যাসিড 5 ড্যাশ এবং 3 ড্যাশ কার্বনের সাথে বাইন্ড করে। পিউরিন অন্যদিকে নিজের 9 নাম্বার কার্বনের সাথে পিউরিন অপরদিকে নিজের 9 নাম্বার কার্বনের সাথে মনোস্যাকারাইডের 1 ড্যাশ নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। অন্যদিকে পিরিমিডিন নিজের 1 নম্বর কার্বনের সাথে মনোস্যাকারাইডের 1 ড্যাশের সাথে যুক্ত হয়ে থাকে। এরপর এটা কিভাবে ধীরে ধীরে 5 ড্যাশ টু 3 ড্যাশ একটি শৃঙ্খল তৈরি করে। এখানে বলে রাখা ভালো যে এই যে স্ট্রাকচারটি তোমরা দেখছো, একে বলা হয় নিউক্লিওটাইড, এক সিঙ্গেল নিউক্লিওটাইড। মূলত যেরকম বলা হয় যে প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড, তেমনি ডিএনএ এর একক হলো নিউক্লিওটাইড। তেমনি ডিএনএ এর ইউনিট হলো নিউক্লিওটাইড।
এবং এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয়? নিউক্লিও, যেটা অনেকটা আগের নামকরণ, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, PO3 ডাবল মাইনাস। ওকে, নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হয়? মনোস্যাকারাইড এবং এন বেস। তো নাইট্রোজেন বেস আর মনোস্যাকারাইড, এদের দুজনকে একসাথে নিউক্লিওসাইড বলে। এবং নিউক্লিওসাইড আর ফসফরাস মিলিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। এরকম একটা নিউক্লিওটাইডের জায়গায় যখন অনেকগুলো নিউক্লিওটাইড, যেমন আহ হুম এটা একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, অর্থাৎ এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটি ডিএনএ এর তন্তু তৈরি করে, এবং এরকম দুটো তন্তু মিলে তৈরি করে একটি ডিএনএ অণু। সেটার অভিমুখ কি দিকে হয়? আমি বলেছি যে ডিএনএ সম্পর্কে ওয়াটসন এবং ক্রিক বলে গেছে সেটা বেসিক ডিএনএ। বেসিক ডিএনএ এর অভিমুখ কোন দিকে থাকে? বেসিক ডিএনএ এর অভিমুখ থাকে ঘড়ির কাঁটার দিকে। অন্যদিকে আহ এর ডায়ামিটার কত হয়? 20 Å। এই ছিল ডিএনএ ত্রিমাত্রিক গঠন। অন্যদিকে যেটা নিয়ে আমরা প্রথমে আজকের ডিসকাশন শুরু করেছিলাম, যে সাপোজ ধরা যাক, এরপরে আর দরকার নেই, এ টি জি সি জি এ টি টি এ টি এ। এবার ডিএনএ স্ট্রাকচার যেমন বুঝলাম, যেটাকে আমরা ডিএনএ ত্রিমাত্রিক স্ট্রাকচার বলতাম। তো এবার ডিএনএ কে যখন এরকম ভাবে প্রেজেন্ট করা হয়, তখন সেটাকে অনেক সময় আমরা এরকম ভাবেও লিখে থাকি, 5 টি জি সি টি টি এ 3 অর্থাৎ কোন একটি ডিএনএ এর পরপর কোন কোন নিউক্লিওটাইড গুলি উপস্থিত, সেটা যদি আমরা বের করতে পারি এবং তাকে যদি অনেকটা এরকম ভাবে লেখা হয়ে থাকে যে 5 পরপর নিউক্লিওটাইড গুলোর নাম, যেটা মূলত পক্ষে নাইট্রোজেন বেস হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যে TGCTTA, একেই বলা হয়ে থাকে যে ডিএনএ সিকোয়েন্স। অর্থাৎ এ কি, এবং এই ডিএনএ সিকোয়েন্সকেই বলা হয়ে থাকে সেকেন্ডারি স্ট্রাকচার। অর্থাৎ যদি আমরা ভালো করে দেখি, এখানে আমরা শুধু যদি 5-3 এইটুকু তোমাকে দিয়ে দেওয়া হয়, লিস্ট তুমি এর অপোজিট সাইডে কি থাকতে পারে সেটা খুব সহজেই নির্ণয় করতে পারো। কিরকম ভাবে? যে প্রথমে এটা 5 শুরু হয়েছে, তো অবশ্যই এটা 3 শুরু হবে। টি এর বদলে কি আসবে? এ। জি এর জায়গায় কি আসবে? সি। সি এর জায়গায় জি। টি এর উল্টো দিকে এ। টি এর উল্টো দিকে এ, এবং এর উল্টো দিকে টি, এবং এরকম ভাবে তৈরি হবে 5 অর্থাৎ ডিএনএ এর একটি তন্তুর যদি সিকোয়েন্স অথবা সেকেন্ডারি স্ট্রাকচার তুমি জানো, তাহলে তুমি অপর তন্তু বা অপর একটি সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে অবগত হওয়া খুবই সহজ। এবং এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে 5 জি সি টি A3 এবং A3 to 5 প্রান্তটি কি হবে, যেটা হবে অ্যাকচুয়ালি সি জি এ এবং টি। এটা অনেক সময় এরকম ভাবে পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। এবার যদি আমরা আরএনএ স্ট্রাকচারে যাই, যে আরএনএ কি, যেটাকে আজকে আমাদের মূলত টপিক ছিল ডিএনএ, সেটার বদলে যদি আমরা আরএনএ তে যাই, রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে আমরা দেখব যে আরএনএ স্ট্রাকচার মূলত
ডিএনএ এর মতোই হয়ে থাকে, অর্থাৎ এর কেমিক্যাল কম্পোজিশন নিয়ার অ্যাবাউট সেম টু ডিএনএ। এখানে মনোস্যাকারাইড ডিঅক্সিরাইবোজের জায়গায় কি থাকে, রাইবো। এবং এর মধ্যে কখনোই থাইমিন থাকে না, বদলে কি থাকে, ইউরাসিল। এই মূলত ডিএনএ এর সাথে যদি আমরা কেমিক্যাল কম্পোজিশনের ডিফারেন্স ক্রিয়েট করতে চাই, তো আরএনএ শুধুমাত্র এই দুটো জায়গাতেই ডিএনএ তুলনায় আলাদা। কিন্তু আরএনএ সবসময় একটি মাত্র তন্তু দিয়ে তৈরি হয়, অর্থাৎ আরএনএ সবসময় এরকম ভাবে উপস্থিত থাকে। হুম এই হচ্ছে গিয়ে আরএনএ এর কন্ডিশন। এবং আরএনএ এর মূলত সেরকম পার্টিকুলারলি কোনো স্পেশাল স্ট্রাকচার থাকে না, কিন্তু আরএনএ কে যদি পরীক্ষাগারে ডাবল হেলিক্স আরএনএ তৈরি করা হয়, তাহলে তা এডিএন এর শেপ নেয়, আকৃতি নেয়। এডিএন এর আকৃতি বলতে সেটা ডাবল হেলিক্সই হবে। কোথায় কোথায় আলাদা হবে বিডিএন এর তুলনায়, সেটা আমরা দেখতে পারি 10.5, এটার 11, উচ্চতা প্রতি বেস পেয়ার 3.4, এটা 2.54, ব্যাস বেশ কিছুটা বিডিএন এর তুলনায় বেশি, যেটা বিডিএন এর 20 আর্মস্ট্রং। তো আরএনএ এর হবে 23 আর্মস্ট্রং। এবং আরএনএ তে অনেক সময় এই তন্তুতে উপস্থিত জি, সাপোজ আরএনএ এর একটি তন্তু এরকম এরকম, সেটা পেঁচিয়ে আবার অনেকটা এরকম হয়ে গেল, আবার এরকম এরকম আসছে, এখানে উপস্থিত একটা জি, এখানে উপস্থিত একটা সি এর সাথে এরকম বাইন্ড করতে পারে। অর্থাৎ এর কথাটির অর্থ হচ্ছে, যদিও আরএনএ একতন্ত্রী, কিন্তু আরএনএ এর মধ্যেও ডাবল হাইড্রোজেন বন্ড দেখা যেতে পারে, অর্থাৎ আরএনএ এর মধ্যেও দুটো নাইট্রোজেন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যেতে পারে। যদিও এটা ডিএনএ এর মতো নয়, একটি আরএনএ যেটা 5'-3' ছিল, সেটাই ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেছে যে একটি জি ওই তন্তুরই অপর একটি সি এর খুব কাছাকাছি চলে এসেছে, এবং সেখানে জি এবং সি একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। অর্থাৎ কোথাও যদি লেখা থাকে যে আরএনএ কি কখনোই হাইড্রোজেন বন্ড নিজের আহ তন্তুতে করতে পারে কি পারে না, তাহলে অ্যান্সারটি হবে হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু এটার হাইড্রোজেন বন্ড ডিএনএ এর তুলনায় অনেকটাই আলাদা। তো এই ছিল ডিএনএ ত্রিমাত্রিক গঠন। ডিএনএ অনেকটা এরকম বলতে পারো, এবং এই সেই 20 আর্মস্ট্রং, যেটা ব্যাস আমরা বলে থাকি। এবং এই স্ট্রাকচারটি আবিষ্কার করেছিলেন ফ্রান্সিস ওয়াটসন অ্যান্ড ম্যারি উইলকিন্স। এদের তিনজনকে নোবেলে ভূষিত করা হয়। তৎকালীন সমাজ মহিলা সায়েন্টিস্ট রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে ততটা গুরুত্ব দেয়নি, যদিও বর্তমানে আমরা প্রত্যেকেই অবগত যে তিনিও সম্পূর্ণ রকম ভাবে ডিজার্ভিং ছিলেন নোবেলের। তো আজকের মতো এখানেই শেষ করব, এবং পরবর্তীকালে কালকে আমরা দেখে নেব যে একটি কোষে উপস্থিত ডিএনএ নিজের বংশগতির ধারক এবং বাহক হিসাবে যে কাজ করে, তা অ্যাকচুয়ালি কিভাবে করে, যেটা আগেও একবার পড়ানো, কিছুটা হিন্ট দেওয়া হয়েছিল, সেই সেন্ট্রাল ডগমা। আমরা সেই সেন্ট্রাল ডগমার কিছুটা জানবো। শুরু করব রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন দিয়ে আমরা শেষ করব। এবং এই তিনটে জিনিস পড়ার মধ্যবর্তী সময়ে যেটা আমরা আরো জানবো, সেটা হচ্ছে যে ডিএনএ দিয়ে আরো কি রকমের পরীক্ষা নিরীক্ষা সে হয়ে থাকে বা হয় সেটা। তো আজকে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা, ভালো থাকবে প্রত্যেকে, বাই।